সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি পুলকপাড়ার সহকারী শিক্ষক SM মডেল সরকারি উচ্চ বিদ্যালয় গোপালগঞ্জের পক্ষ থেকে সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বইয়ের সপ্তম অধ্যায় বাংলাদেশের শিল্প এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা আমার সাথে থেকো। বাংলাদেশের শিল্প, আগে শিল্প কি সে সম্পর্কে আমাদের জানা আবশ্যক। শিল্প কি বা শিল্প কাকে বলে? যে প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতি থেকে কাঁচামাল সংগ্রহ করা হয় এবং সেটা বিভিন্নভাবে সংরক্ষণ করে এবং বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয়, সেই প্রক্রিয়াটাকেই বলা হয় শিল্প। অর্থাৎ প্রকৃতিতে বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে আছে বা বিভিন্ন অবস্থায় আছে। এগুলো সরাসরি অনেক জিনিসই আছে যেগুলো মানুষ ব্যবহার করতে পারে, আবার অনেক জিনিস আছে যেগুলো মানুষ ব্যবহার করতে পারে না। সেই যে জিনিসগুলো মানুষ সরাসরি ব্যবহার করতে পারে না সেগুলোকে বিভিন্নভাবে মানুষ সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী চূড়ান্ত পণ্যে পরিণত করে। আর এই প্রক্রিয়াটাকে বলা হয়, সার্বিক প্রক্রিয়াটাকে বলা হয় শিল্প। শিল্পের সাথে মূলত বিভিন্ন ধরনের কলকারখানা বা অন্য মেশিনারি বিষয়াদি জড়িত আছে। এই কারণে অনেকের মতে শিল্প হচ্ছে একই দ্রব্যের কতগুলো বা কিছু কারখানার সমষ্টিকে শিল্প বোঝে বা হলো শিল্প। মানে অনেকের মত হচ্ছে যে একই দ্রব্যের বিভিন্ন বা একই দ্রব্যের অনেকগুলো কারখানার সমষ্টিকেই বলা হয় শিল্প। যেহেতু শিল্প কারখানা ভিত্তিক, তাই তারা এই ধরনের মতবাদ বা মতামত পেশ করে থাকেন। তাহলে আমরা শিল্প বলতে মূলত আমরা সেই জিনিসটাকেই বুঝি যেটা হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আসলে বিভিন্ন দ্রব্য সামগ্রী সংগ্রহ করা হয় এবং সেই সংগ্রহিত দ্রব্য সামগ্রী সংরক্ষণ এবং বিভিন্নভাবে প্রক্রিয়াজাতকরণ করে এমন একটা রূপ দান করা হয় যা মানুষ ব্যবহার করতে পারে। অনেক সময় শিল্পের উৎপাদিত পণ্য সামগ্রী মানুষ সরাসরি ভোগ করতে না পারলেও এই উৎপাদিত দ্রব্যগুলো আবার মানুষ যেগুলো চূড়ান্তভাবে ভোগ করে সেই চূড়ান্ত দ্রব্যের কাঁচামাল হিসেবেও ব্যবহৃত হয়। যেমন তুলা থেকে সুতা তৈরি করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় সুতা আবার মানুষ সুতাও কিছু ব্যবহার করে, আবার এই সুতা থেকে পোশাক তৈরি হয়, মানুষ সেই পোশাক ব্যবহার করে। এক্ষেত্রে দেখা যায় তুলা থেকে যখন সুতা তৈরি করা হলো, এই সুতা যখন আবার বস্ত্র শিল্পে ব্যবহার করা হবে তখন এই সুতাই হলো সেই বস্ত্র শিল্পের কাঁচামাল। তা দেখা যায় যে শিল্প সরাসরি চূড়ান্ত পণ্য তৈরি করে, আবার কোনো কোনো চূড়ান্ত পণ্যের কাঁচামালও তৈরি করে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, শিল্প বলতে আমরা কি বুঝি? শিল্প বলতে আমরা যে ধারণাটা পেলাম সেটা হচ্ছে যে শিল্প হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আসলে বিভিন্ন দ্রব্য সামগ্রী সংগ্রহ করা হয় এবং সংরক্ষণ করা হয় এবং আবার বিভিন্নভাবে শ্রমিক বা মেশিনের মাধ্যমে প্রক্রিয়াজাতকরণ করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয়। আমরা আজকে বাংলাদেশের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প এই শিল্পের বিকাশে করণীয় কি কি, এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করব।
আসলে আমাদের দেশে ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্প আছে এবং এগুলো পরবর্তীতে থাকবে বলে আমরা আশা করি, কিন্তু আহ, যদিও আমরা আশা করি, কিন্তু এই শিল্পের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা রয়ে গেছে। সেই সমস্যাগুলো দূর করতে না পারলে আমাদের এই শিল্পগুলো ব্যাপকভাবে বিস্তার লাভ করবে না, যাতে এর ফলশ্রুতিতে অদূর ভবিষ্যতে বাংলাদেশে এই ক্ষুদ্র, মাঝারি এবং কুটির শিল্পে একটু পিছিয়ে পড়বে। এই কারণে এই ক্ষুদ্র, মাঝারি এবং কুটির শিল্প এটি কিভাবে এগিয়ে নেওয়া যায় বা এর বিস্তার করা সম্ভব, সেই বিষয়ে কি করা উচিত বা করণীয় কি, সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের বিকাশে করণীয় কি কি? করণীয় গুলো করণীয় করণীয় পর্যন্ত রাখি। ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের বিকাশে করণীয় মানে কি কি করা উচিত। তাহলে আমাদের এই ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের বিকাশে কি কি করা উচিত সেই বিষয়ে যদি আমরা আলোকপাত করি, তাহলে দেখা যাবে যে আমাদের কিছু বিশেষ কোটেশন আছে বা বিশেষ কিছু পয়েন্ট আছে যেগুলোকে উল্লেখ না করলেই নয়, সেগুলোকে আমরা উল্লেখ করি। যেমন কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিতকরণ, কাঁচামালের সহজ লভ্যতা নিশ্চিতকরণ। কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিতকরণ। কাঁচামাল তো আমরা বুঝি, কোনো কাঁচামাল হচ্ছে কোনো একটা চূড়ান্ত পণ্যের প্রাথমিক অবস্থার যে মালামালটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে কাঁচামাল। যেমন বললাম, যখন বস্ত্র শিল্প আমরা শিল্পে বস্ত্র উৎপাদন করব, সেই শিল্পের কাঁচামাল হচ্ছে সুতা। আবার যখন সুতা উৎপাদন করব, তখন সুতা শিল্পের কাঁচামাল হচ্ছে তুলা। তদ্রূপ চিনি শিল্পের কাঁচামাল যেমন আখ, কাগজ শিল্পের কাঁচামাল যেমন বাঁশ এবং অন্যান্য কিছু দ্রব্য সামগ্রী আছে। তদ্রূপ যেমন আমাদের বিভিন্ন বিস্কুট শিল্পের কাঁচামাল যেমন আটা, ময়দা ইত্যাদি। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে? এই কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিতকরণ, যে শিল্প যদিও শ্রম এবং কলকারখানা ভিত্তিক, তো তথাপিও যে পণ্যটা উৎপাদন করা হবে সেই পণ্যটা প্রাথমিক রূপের পণ্য যদি যেটা কাঁচামাল হিসেবে ব্যবহার করা হবে সেটা যদি সহজে না পাওয়া যায়, তাহলে ওই শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হবে। এই কারণে যেখানে যে ধরনের দ্রব্য পাওয়া যায় তার উপর ভিত্তি করেই সেখানে সে ধরনের পণ্যের শিল্প কারখানা গড়ে ওঠে। হ্যাঁ, যেমন যেখানে বেশি পাট উৎপাদন হয় সেখানে জুট মিল গড়ে ওঠে, যেখানে বেশি আখ উৎপাদন হয় সাধারণত সেখানে চিনির কল গড়ে ওঠে। তদ্রূপ বাঁশকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় কাগজ শিল্প এবং ওই তুলাকে উৎপাদন করে, তুলাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় সুতা শিল্প এবং সুতাকে কেন্দ্র করে বস্ত্র শিল্প স্থাপন করা হয়ে থাকে।
সুতরাং আমাদের এই বিভিন্ন ধরনের শিল্পের কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে। অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য দুর্যোগ যেগুলো এই শিল্পের বিকাশে বাধাগ্রস্ত করে, সেই সমস্ত বিষয়দের দিকে লক্ষ্য রেখে এই কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিত করলে আমাদের এই শিল্পের বিকাশ সম্ভব। এরপরে আছে, আমরা পরের কোশ্চেন ধরতে পারি যে বাজারের নৈকট্য। বাজারের নৈকট্য, যদিও শিল্প কারখানা এই কাঁচামাল ভিত্তিক বা কলকারখানা ভিত্তিক, তারপরেও বাজারের নৈকট্যতা এই শিল্পের বিকাশে বিরাট ভূমিকা পালন করে। কারণ একদিকে পণ্যের কাঁচামাল যেমন বাজার থেকে ক্রয় করতে হয়, আবার উৎপাদিত বা ওই শিল্প উৎপাদিত পণ্য সামগ্রীও বাজারে বিক্রি করতে হয়। এই কারণে যদি বাজারটা কাছাকাছি না থাকে তাহলে ওই শিল্প বিকাশ সম্ভব নয়। এ কারণে বাজারের নৈকট্যতা আবশ্যক, যাতে সহজে পণ্য সামগ্রীর কাঁচামালও কেনা যায়, আবার উৎপাদিত পণ্য সামগ্রী বাজারে সহজে বিক্রি করা যায়। যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণ এটাও শিল্পের বিকাশের একটা পূর্ব শর্ত। অর্থাৎ যদি কোনো জায়গার কোনো বিশেষ পণ্য সামগ্রীর শিল্পের বিকাশ সাধন করতে হয়, তাহলে সেই জায়গার যোগাযোগ ব্যবস্থাটা অবশ্যই উন্নত করতে হবে। কারণ যদি ঠিকমতো ওই যে পণ্যটা উৎপাদন করতে যাচ্ছ সেই পণ্যের কাঁচামাল সেই কলকারখানায় পৌঁছানো সম্ভব না হয়, আবার উৎপাদিত পণ্য সামগ্রী যদি বাজারে বা সারা দেশে ছড়িয়ে দেওয়া সহজে সম্ভব না হয়, তাহলে এই শিল্পের বিকাশ সম্ভব না। এই কারণে যে যোগাযোগ ব্যবস্থাটা আশু উন্নতি সাধন করতে হবে। কারণ নইলে যদি পরিবহন বা অন্য যে কোনো মাধ্যমে হোক, যদি সেটা সহজে আদান প্রদান বা স্থানান্তর করা সম্ভব না হয়, তাহলে কখনো এই শিল্পের বিকাশ সাধন সম্ভব নয়। শ্রমিকের যোগান, এরপর আমরা দেখব শ্রমিকের যোগান। আসলে ক্ষুদ্র, মাঝারি এবং কুটির শিল্প এগুলো হচ্ছে শ্রমিক ঘন শিল্প। এখানে শ্রমিক অবশ্যই প্রয়োজন, এবং অবশ্যই সেই শ্রমিকগুলো দক্ষ হতে হবে। দক্ষতার সাথে যদি তারা কাজ সম্পন্ন করতে না পারে, তাহলে ওই শিল্পগুলো বাধাগ্রস্ত হবে। এ কারণে যে ওই প্রত্যেকটা শিল্পের জন্য ন্যূনতম বা কম করলেও অল্প মজুরিতে এবং দক্ষ শ্রমিকের যোগান নিশ্চিত করতে হবে। তা না হলে শিল্পগুলো বিকাশ সাধন করা সম্ভব নয়। এ কারণে যেখানে যে ধরনের শিল্প গড়ে ওঠার সম্ভাবনা আছে বা গড়ে উঠেছে, সেখানে সেই ধরনের শিল্পের সাথে সম্পৃক্ত শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন, যাতে তারা দক্ষতার সাথে কাজ করতে পারে।
মূলধনের যোগান প্রত্যেকটা কোনো কিছুতে উৎপাদন কার্য সম্পন্ন করতে হলে সেখানে প্রাথমিকভাবে কিছু মূলধন বিনিয়োগ করতে হয়। ক্ষুদ্র, মাঝারি এবং কুটির শিল্পেও এর ব্যতিক্রম নয়। এখানেও ন্যূনতম পুঁজি নিয়ে এই উৎপাদন কার্য শুরু করতে হয়। অনেক সময় দেখা যায় যে উদ্যোক্তার নিজস্ব মূলধন থাকে না, কিন্তু তার অধীর আগ্রহ থাকে এবং তার দক্ষতাও থাকে, কিন্তু মূলধনের পর্যাপ্ততার কারণে বা অপর্যাপ্ততার কারণে সে এই উৎপাদন কার্য চালাতে পারে না বা এই শিল্প শুরু করতে পারে না। এ কারণে তাকে মূলধনের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের বিভিন্নভাবে যদি বিভিন্ন এনজিও সংস্থা যদি এই মূলধনের ব্যবস্থা করে থাকে, তাহলে দেখা যায় যে এই ধরনের উদ্যোক্তারা অতি অল্প সময়ে অল্প ঋণে দ্রুত মূলধন সংগ্রহ করে এই শিল্পগুলো শুরু করতে পারবে। এতে করে দেশের ক্ষুদ্র, মাঝারি এবং কুটির শিল্পের বিকাশ খুব তাড়াতাড়ি লাভ করবে। এরপরে আছে স্থানীয় ও স্থানীয় জাতীয় বাজার ও বৈদেশিক বাজারে চাহিদা নিশ্চিতকরণ। যেখানে যে ধরনের পণ্যের চাহিদা আছে সেখানে সেই ধরনের শিল্প কারখানা গড়ে উঠলে বা সেখানে গড়ে তুললে দেখা যায় যে ওই উৎপাদিত পণ্য সামগ্রী সহজেই বাজারজাতকরণ করা সম্ভব হবে। এছাড়া জাতীয় বাজার বা অর্থাৎ সারা দেশে বা আন্তর্জাতিক বাজারের চাহিদা যদি নিশ্চিত করা সম্ভব হয় এবং সেই মাফিক যদি পণ্য সামগ্রী উৎপাদন করা যায়, তাহলে এই ধরনের শিল্পের বিকাশ লাভ করা সম্ভব। এরপর আছে যে সরকারি পৃষ্ঠপোষকতা নিশ্চিতকরণ, অর্থাৎ যে কোনো জায়গায় যে কোনো জিনিসে সেটা শিল্প কারখানাই হোক বা অন্য কোনো ক্ষেত্রেই হোক, যদি সরকারি পৃষ্ঠপোষকতা না থাকে তাহলে সেই শিল্প কারখানা বা অন্য কোনো বিষয় সহজে বিকাশ লাভ করতে পারে না। তদ্রূপ বাংলাদেশে যদি ক্ষুদ্র, মাঝারি এবং কুটির শিল্পে যদি সরকারি পৃষ্ঠপোষকতা না থাকে, তাহলে এই শিল্পটাও খুব বেশি বিকাশ লাভ করতে পারবে না। এই কারণে সরকারকে অবশ্যই ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্পকে পৃষ্ঠপোষকতা দান করতে হবে। এজন্য বিভিন্নভাবে একে সহযোগিতা করতে হবে এবং এর সম্প্রসারণের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আগে যেমন এর জন্য দেখা যায় বাংলাদেশ সরকার অবশ্য বিভিন্ন জায়গায় ক্ষুদ্র এবং কুটির শিল্প পল্লী নামেও বিভিন্ন শিল্প এলাকা গড়ে তুলেছে। আগে যেমন বেনারসি এবং জামদানি পল্লী ছিল, তাঁত, বেনারসি, জামদানি পল্লী ছিল। এখন ওই ধরনের ক্ষুদ্র এবং কুটির শিল্পের পল্লী নামেও বিভিন্ন পল্লী সৃষ্টি করেছেন। এছাড়া বাংলাদেশ সরকার অন্যান্য কুটির শিল্প যেমন কাঁসা দ্রব্য সামগ্রী, মাটির দ্রব্য সামগ্রী, বাঁশ বেতের দ্রব্য সামগ্রী ইত্যাদি ক্ষেত্রে বিভিন্নভাবে তার সহযোগিতা করছে এবং এর সম্প্রসারণে বিভিন্ন ব্যাপক সাহায্য সহযোগিতা চালিয়ে যাচ্ছে এবং অর্থনৈতিকভাবেও সহযোগিতা করতেছে, যাতে এই শিল্পটা হারিয়ে না যায় এবং এই শিল্পটা সারা বিশ্বব্যাপী এর বিকাশ লাভ করতে পারে এবং আমাদের অতীত গৌরব এবং ঐতিহ্যকে ধরে রাখতে পারে।
সুপ্রিয় শিক্ষার্থীরা, শিল্পের ক্ষুদ্র, মাঝারি এবং কুটির শিল্পের বিকাশে যে বিষয়গুলো আমাদের করণীয় সেই বিষয় সম্পর্কে আমি আমার স্বল্পজ্ঞান থেকে একটুখানি আলোকপাত করলাম বা একটুখানি উপস্থাপন করলাম বা তোমাদের কাছে তুলে ধরলাম। তো আশা করি তোমরা বিষয়টা নিজেদের জ্ঞান থেকে আরও উপলব্ধি করতে পারবে। এই আশা ব্যক্ত করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।